নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই। সোদপুরের পানিহাটিতে যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে, অভয়ের মা, আমরা সকলেই তাকে চিনি এবং জানি এবং তার সাথে কি কি ঘটেছে সেটাও আমরা জানি। একটি আরজি করের নারকীয় ঘটনা সম্পর্কে সারা বিশ্ব নড়ে উঠেছে, সারা বিশ্ব জেগে উঠেছে। সেই মৃত্যু, সেই যন্ত্রণা, সেই নারকীয় অত্যাচার যে মেয়েটির ওপর হয়েছে, সেই মেয়েটির মা, অভয়ার মা, আজ বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানোর পর বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য কিছু মানুষ এবং কিছু পার্টিরও লোকজন তারা এই ধরনের মন্তব্য করছে। আমি জানি না তাদের বিচার বিবেচনা কোথায় হারিয়ে গিয়েছে, নাকি বিচার বিবেচনা পার্টির মধ্যেই সীমাবদ্ধ পড়ে আছে, যার জন্য তারা এই ধরনের মন্তব্য করছে। অর্থাৎ তাদের বাড়ির লোক বা তাদের বাড়ির কোনো ব্যক্তি যদি এই ধরনের ঘটনা সম্মুখীন হতেন, অর্থাৎ তাদের বাড়ির মেয়েদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আরজি করের মতন যে ঘটনাটা ঘটেছিল, তাহলে মনে হয় খুব ভালো শিক্ষা সে পেতেও। যে এই ধরনের বক্তব্যগুলো রাখছে, তার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় সে অত্যন্ত কুরুচিকর মন্তব্য এবং কুরুচিকর মনোভাবাসম্পন্ন একজন ব্যক্তি। আপনারা দেখে থাকবেন, গত দুদিন ধরে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সিপিএম এর একজন ব্যক্তি, অত্যন্ত বয়স্ক, এবং তার বক্তব্য এত বাজে একটা নোংরা কুরুচিকর মন্তব্য করেছে অভয়ার মাকে নিয়ে, যেটা আমরা সাধারণত কখনো মুখেও আনতে পারি না। যতই রাগ, যতই ঘৃণা থাকুক না কেন, একটা পার্টি আরেকটা পার্টির এগেনস্টে, অর্থাৎ বিজেপির এই অভয়ের মাকে যে পদটা দিয়েছে বা তাকে যে ক্যান্ডিডেট করার যে উদ্দেশ্যতে তাকে দিয়েছে, সেই ক্যান্ডিডেট হওয়ার কারণে তাকে যে ধরনের বক্তব্যতে সম্মুখীন হতে হচ্ছে, এগুলো কখনোই আশা করা যায় না। তো আজ এই রকমই একটি আহ, বক্তব্য একজন বয়স্ক, তার অত্যন্ত বয়স 60 অ্যাভাব হলেও হতে পারে, তো সে ফেসবুকে একটি বক্তব্য রেখেছেন এবং সেটা আমরা সকলেই দেখেছি। অত্যন্ত বাজে বক্তব্য, অত্যন্ত বাজে মনোভাবা সম্পন্ন বাড়ির একটি লোক, সিপিএম পার্টির সদস্য, সে এই ধরনের মন্তব্য রেখেছে। আমরা সকলেই জানি 2026-এর বিজেপি প্রার্থী হিসাবে সোদপুর থেকে দাঁড় করানো হয়েছে অভয়ের মাকে। তো অভয়ের মার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি, এবং অভয়ের মাকে যে ধরনের মন্তব্য বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, সেটা লোকাল তৃণমূলের পার্টি থেকে হোক বা সিপিএম এর পার্টির থেকে হোক, যে সদস্যরা এই ধরনের মন্তব্যগুলো করছে, তারা তাদের আসল পরিচয় দিয়ে দিয়েছে এবং আমরা সকলেই জানি একজন মা তার মেয়েকে হারানোর পর যে যন্ত্রণা, যে প্রতি মুহূর্তে তার রাতে ঘুম উড়ে যাওয়ার মতন যন্ত্রণা, এবং যতদিন সে বেঁচে থাকবে তার বাবা মার কাছে এই নারকীয় যন্ত্রণাটা তাকে কুরে কুরে খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় উনি যে বক্তব্যটা রেখেছিলেন একজন মুখ্যমন্ত্রীকে, এবং সেই বক্তব্য ভাইরাল হয়েছে, ওনার মুখ থেকে বেরোনো কথাটা নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন যে যতই হোক না কেন এই ধরনের বক্তব্য রাখা যায় না। আমি বলবো এই ধরনের বক্তব্য রাখাটা কোনো অপরাধ নয়। এর থেকে আরো বাজে বক্তব্য যদি রাখতো তাতেও কিছু আসে যায় না, কারণ একজন মায়ের কাছ থেকে যে নারীকে কেড়ে নেওয়া হয়েছে, যে মেয়েটিকে কেড়ে নেওয়া হয়েছে, এবং তার থেকে যে নোংরা জঘন্য কাজ তার সাথে করা হয়েছে, সেই যন্ত্রণায় দাঁড়িয়ে একজন মাকে রাজ্য সরকারের তরফ থেকে যে ধরনের একটা সময় আমরা দেখেছি বাজে মন্তব্য করা হয়েছে, টাকার প্রলোভন দেখানো হয়েছে এবং কেসটাকে হালকা করার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটি কথাও বলেনি। সব জানা সত্ত্বেও সেই সন্দীপ ঘোষের সাথে মুখ্যমন্ত্রী রিলেটেড বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা জানতে পেরেছি। তো এই ধরনের রাগ একটা মানুষের মধ্যে সব স্বভাবতই আসতে পারে এবং সেই রাগের থেকে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে। তো সেই মন্তব্যটা কখনোই আমার মনে হয় না একটি বাজে মন্তব্য বলে বলা হয়েছে। তো সেই মন্তব্যকে ঘিরে অনেক ধরনের কুরুচিকর মন্তব্য অভয়ের মায়ের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তো আমার এখানেই বক্তব্য, এই অভয়ের মায়ের জায়গায় যদি এরকমই কোনো একজন ব্যক্তি বা তার নিজের ঘরের মহিলাকে যদি এই ধরনের সমস্যায় সম্মুখীন হতে হতো বা এই ধরনের দিনে বেঁচে থাকতে হতো এই যন্ত্রণা নিয়ে, তাহলে এর থেকে বাজে মন্তব্য সে মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, যার নামই বলুক না কেন, কখনোই আমি মনে করি না এটা বলাটা খারাপ হয়। কারণ তার সাথে যেটা ঘটেছে সেটা আরো চরম খারাপ, চরম দুর্নীতি, চরম নোংরা, চরম রাজনীতি ঘটেছে। তো এই ধরনের কোনো মন্তব্যকে ঘিরে আজকে যে রাজনীতি চলছে, অভয়ের মাকে
আমার মনে হয় না এটা আমাদের রাজ্যবাসীর পক্ষ থেকে কখনোই এটাকে সাপোর্ট করা প্রয়োজন। আমরা সকলেই চাই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানো অভয়ের মাকে সাপোর্ট করা এবং অভয়ের মায়ের পাশে দাঁড়ানো এবং তাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য তার সঙ্গ দেওয়া এবং তার সাথে বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, রাজ্যের যে দুরবস্থা, এই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং এই বর্তমান রাজ্যে যত তৃণমূলের যত বাহিনী বা যত সদস্য আছে, যারা এই দুর্নীতিগুলো করছে, যারা এই নোংরামোগুলো করছে, প্রত্যেকটা মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। আমরা 34 বছরের পিছনে ফেলে আসা সিপিএম এর রাজত্ব দেখতে পেয়েছি এবং তারপরে মানুষ পাল্টানোর পরিবর্তন দেখেছে। 15 বছরে যে রাজ্য সরকার রয়েছে তৃণমূলের, তার বদল আনার পর সেই রাজ্য সরকার যে ধরনের আচরণ, যে ধরনের কার্যকলাপ প্রতি মুহূর্তে যে ধরনের নোংরামো করে যাচ্ছে, তাতে রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা সকলেই জানি এই সরকার যদি আগামী দিনের জন্য নির্বাচিত হয় 26-এ, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ হবে এবং ভারতবর্ষের বুকে এই একটা স্টেট এত নিচে চলে গেছে এবং এই স্টেটটা আরো যে নিচে চলে যাবে, তাতে করে কোনো সুস্থ প্রজন্ম আগামী দিনে কোনো ভালো ভবিষ্যতের দিকে যাবে না। তাই আমরা এই 34 বছরের রাজত্বকে যেভাবে হারতে দেখেছি, তারপরে যে 15 বছরের রাজত্ব যে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি, আমার মনে হয় এবং সকলেরই এইটা নিজের দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমার মনে হয় তাদের প্রজন্মকে সঠিক দিশা দেখানোর জন্য এই সরকারকে একদম মূল থেকে তুলে বিজেপি সরকারকেই আনা এবং আমরা একটাবার বিজেপি সরকারকে সুযোগ দিয়ে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা 5টা বছর দেখি। দরকার পড়লে এই আগামী দিনের বিজেপি সরকারও যদি সেই ধরনের কোনো কার্যকলাপ করে, তখন আমরা আবার চিন্তা করে আবার নতুন করে সরকার পাল্টানোর চিন্তা ভাবনা করব। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে রাজ্য সরকারের যদি আবার নতুন করে তৃণমূলেই আসতে হয় সরকারে, তাহলে কিন্তু আমাদের রাজ্যবাসীর জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটা হয়তো আমার আপনার মনের কথা, বা এটা হয়তো আমার আপনার মতন সাধারণ মানুষ যারা চাইছি এই সরকারের পরিবর্তন হোক, তাদেরকে হয়তো আরো 5জন হয়তো পছন্দ নাই করতে পারে বা বলতে পারে যে বিজেপি সাপোর্টার, তাতে কিছু আসে যায় না। কারণ আমাদের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদের বিবেচনাটাকে তুলে ধরছি আপনাদের কাছে। কিন্তু সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি, যার বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এবার আমি আপনাদের কাছে এমন একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি ডাক্তার নারায়ণ ব্যানার্জি, ওনার নিজস্ব ভাবনা চিন্তায় উনি যে কথাটি বলেছেন, একবার আপনারা শুনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার আপনার সাধারণ মানুষের মতন কথা সকলে না শুনলেও অন্তত একজন সভ্য ভদ্র সমাজে নাম ডাকালা ব্যক্তির ভাবনা চিন্তাকে রেসপেক্ট করা দরকার। শুনুন আগে ভিডিওটি, তারপরে আমি আপনাদেরকে পরবর্তী কথাগুলো শোনাবো। আমি না কিছুদিন আগে মহারাষ্ট্রে গেছিলাম। সেখানে দেখলাম সবাই মারাঠি ভাষায় কথা বলছে। না, হিন্দি তো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। বিহারে তো হিন্দি ওদের মাতৃভাষা, কোনো অসুবিধা নেই। উড়িষ্যায় জাস্ট 2-3 মাস আগে আমরা ঘুরে এলাম, নিজেরা যখন কথা বলছে তো উড়িয়া ভাষায় কথা বলছে, হিন্দি তো কোনো প্রভাব ফেলেনি তার উপর। আসাম, আমার যারা আসামের পেশেন্ট আছেন তারা তো আসামিজ ভাষায় কথা বলে। তাহলে বাংলায় কেন বলা হচ্ছে বিজেপি এলেই হিন্দি চাপিয়ে দেওয়া হবে? এটা আপনারা কি এখনো বুঝতে পারেননি? চোখ কি এখনো খোলেনি আপনাদের? যেগুলো মিথ্যা প্রচার, মিথ্যা অপপ্রচারে পা দেবেন না। আমার মনে হয় ভারতবর্ষ এক এবং ইউনাইটেড থাকুক, সেটাই কিন্তু আমাদের একমাত্র ইচ্ছা। এবং পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি হটুক, পশ্চিমবঙ্গ আবার আগের গরিমায় ফিরে আসুক, সেটা সেন্টারের হাতছাড়া হবে না। সুতরাং ওই হিন্দি চাপিয়ে দেওয়া হবে বিজেপি এলে, এই ধরনের কথাবার্তায় আপনারা কিন্তু ভুল বুঝবেন না। ভোটটা যাকে দেওয়ার ভেবে চিনতে সে তাকেই দেবেন। তো সকলেই শুনলেন ওনার বক্তব্য। আপনাদের কি মনে হয় যে উনি কি বাজে কথা বলছেন? ওনার মতন একজন ব্যক্তি, যিনি এই প্রফেশনের সাথে জড়িত এবং মানুষের চিকিৎসার সাথে মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেই রকম একজন ব্যক্তি চাইছে আজকের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে যাতে মানুষ বেরিয়ে আসুক এবং রাজ্য সরকার যে ভুলগুলো বোঝাচ্ছে
এই ভুলগুলো থেকে আপনারা সহজেই বেরিয়ে আসুন, কারণ এটা রাজ্য সরকারের একটা নতুন চাল যে আগামী দিনে যদি বিজেপি সরকার আসে তাহলে বাংলাভাষীকে মরতে হবে, বাংলায় কথা বলা লোককে মরতে হবে, হিন্দির রাজত্ব চলবে, এই ধরনের কথাবার্তা অত্যন্ত বেকার কথাবার্তা। তো এই বেকার কথাবার্তায় কান না দিয়ে এই সরকারকে যেভাবেই হোক উচ্ছেদ করতে হবে, এই সংকল্প নিয়ে আমাদের এগোতে হবে। আজকের মতন এখানেই, দেখা হবে আগামী ভিডিওতে। আশা করি আমার ভিডিও যদি আপনাদের কাছে সঠিক বার্তা পৌঁছয়, তাহলে ভোট আর বেশি দেরি নেই। একদিন বাদেই 23 তারিখে ভোট, আর তার কয়েকদিন বাদে 29 তারিখে ভোট। দু দফায় ভোটে আমাদের নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে, সঠিক নির্বাচনকে কাজে লাগিয়ে আগামী সূর্য যাতে সঠিকভাবে উঠতে পারে এবং সঠিকভাবে সূর্য উদয় হয়, সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আগামী ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সহজেই পৌঁছে দেয় এবং সকলে সঠিক জিনিসগুলো জানতে পারে। নমস্কার, ধন্যবাদ।